কি রে, কেমন দিলাম? কেমন দিলাম মানে? মানে গিয়েছিলি তো আমার বিয়ে ভেঙে আমার জীবন নরক করতে, কিন্তু উল্টো আমি তোর জীবন নরক করে দিলাম। তুই এখনো বুঝতে পারছিস না আমার সাথে বিয়ে হয়ে তোর কত বড় ক্ষতি হয়েছে। ক্ষতি তো আমার হই নাই, ক্ষতি হয়েছে তোর। বিয়ে ভাঙার কারণে কি তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমার মাথা নষ্ট হয়নি। কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে তোর মাথা নষ্ট হয়েছে। না হলে কি কেউ এমন পাগলের মতো প্রলাপ করে? আমি পাগলের মতো প্রলাপ করছি কি না তুই এখন না, আস্তে আস্তে বুঝতে পারবি। কি করবি তুই? সেটা সময় হলে দেখতে পারবি। যাই করিস না কারো বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এমনিতে তোর জন্য আজকে প্রথমবার বাবা আমাকে শরীরে হাত উঠিয়েছে। তাহলে আমার বিয়ে হওয়ার আগেই কাজ শুরু হয়ে গিয়েছে। কি কাজ? সেটা তুই বুঝবি না। এখন আমার বিছানা থেকে উঠ, আমি ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? সেটা আমি জানি নাকি? তুই জানবি না তো কে জানবে? আমি না তোর বউ? কিসের বউ? আমি তোকে আমার বউ মানি না। এখন বিছানা থেকে উঠ, আমি ঘুমাবো। আগে বল আমি কোথায় ঘুমাবো, তারপরে উঠবো। নিচে ঘুমা। না, আমি নিচে ঘুমাতে পারি না। পারতে হবে। আর যদি বেশি কষ্ট হয় তাহলে বাপের বাড়ি চলে যা, না হলে তোর বাবাকে ফোন করে বল তোর জন্য বিছানা দিয়ে যেতে। না হলে তুই আর বিছানায় ঘুমাতে পারবি না। এত রাতে বাবা কি করে আমাকে বিছানা এনে দিবি? সেটা আমি জানি না, তুই এখান থেকে সর। তারপর আমি বিছানায় গিয়ে আরোহীকে নিচে নামিয়ে লাইট অফ করে ঘুমিয়ে রইলাম। আরোহী কিছু সময় দাঁড়িয়ে থেকে নিচে শুয়ে রইল। সকালে আমি ঘুমিয়েছিলাম, তখন হঠাৎ করে বাবা আমার ঘরে এসে আমাকে বিছানা থেকে উঠিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বসলো। বাবার থাপ্পড় খেয়ে আমার ঘুম ভেঙে গেল। থাপ্পড় খাওয়ার পরে আমি তাড়াতাড়ি বিছানায় উঠে বসলাম। আমার চোখের সব ঘুম সেই থাপ্পড়ের সাথে সাথে হাওয়া হয়ে গিয়েছে। তোমার হঠাৎ করে কি হলো যার জন্য সকালবেলা আমাকে এসে মারলে? তুই না আমার ছেলে, তবুও তোর এত নিচে একটা কাজ করতে একটু লজ্জা পেল না? এতদিন তোর সব দুষ্টুমি ফাজলামি আমরা সহ্য করে নিয়েছি, কিন্তু তুই যে এতটা নিচে নেমে যাবি, এতটা নিচু কাজ করবি, সেইটা আমরা ভাবি নাই। কেউ কি একটু আমাকে বলবে আমি কি করেছি? কেন তুই জানিস না তুই কি করেছিস? আমি জানলে কি আমি তোমাদের কাছে জানতে চাইতাম? তুই মেয়েটাকে সারা রাত ঘরের বাইরে বসিয়ে রেখেছিলি কেন? আমি আবার কাকে ঘরের বাইরে বসিয়ে রেখেছি? তোর লজ্জা করে না আমাদের সামনে এমন নাটক করে আর মিথ্যা বলতে? কোনো নাটক করেছি না, আর মিথ্যেও বলছি না। আমি সত্যি জানি না আমি কাকে সারা রাত ঘরের বাইরে বসিয়ে রেখেছি। তুই আরোহীকে সারা রাত ঘরের বাহিরে বসিয়ে রেখেছিস কেন? ওর বাবা ওর সাথে বিছানা এবং যৌতুক দেয় নাই দেখে তুই ওকে ঘরে থাকতে দিবি না? আমাদের কি কিছু কম আছে যে আমরা আমাদের বাড়ির বউয়ের বাড়ি থেকে যৌতুক নিব? ওকে বিছানায় শুতে দিতে চাইনি, তার রাগের মাথায় আমি ওইসব বলেছিলাম। কিন্তু কালকে রাতে তো ও নিচে বিছানা করে শুয়েছিল। যদি নিচে শুয়ে থাকে তাহলে নিচে বিছানা কোথায়? নিচে তাকিয়ে দেখি নিচে বিছানা নেই। কালকে আরোহী যা যা নিয়েছিল সব আমার বিছানায় আগের মতোই আছে। কোথায়? এখানেই তো ছিল, কিন্তু এইগুলো আমার বিছানায় কখন আসলো আর আরোহী বা ঘরের বাইরে কি করে গেল তা আমি কিছু জানি না। নিজে বের করে দিয়ে এখন বলছিস কিচ্ছু জানি না? বাবা বিশ্বাস করো, আমি এইসব কি... চুপ, একেবারে চুপ। আমি আর তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। বা একবার বলছিলাম চুপ, আর শুনে রাখ, আজ থেকে আরোহী আমার মেয়ে। তাই যদি ওর সাথে এক বিছানা না শুতে পারিস তাহলে তুই নিচে বিছানা করে ঘুমাবি। এরপর থেকে যদি কখনো শুনেছি তুই আমার মেয়েকে নিচে শুতে বলেছিস বা ঘরের বাইরে বের করে দিয়েছিস, তাহলে মনে রাখিস সেদিনই তোর এই বাড়িতে শেষ দিন। কথাটা বলেই বাবা চলে গেল। সাগর, তুই যে কখনো এমন কিছু করবি সেটা আমি ভাবতেও পারিনি। মা তুমি বিশ্বাস করো, আমি ওকে ঘর থেকে বের করে দেই নাই। দেবরজি, তুমি এমনটা কি করে করতে পারলে? ওর মতো তো আমি ওই বাড়ির বউ, তাহলে কি কোনোদিন তুমি আমাকেও যৌতুকের জন্য বাড়ি থেকে বের করে দিবে? বৌদি তুমি অন্তত বিশ্বাস করো, আমি এসব কিছু করি নাই। যদি তোমাকে বিশ্বাস করতে যাই তাহলে আমাকে যে এই মেয়েটার চোখের জলকে অবিশ্বাস করতে হবে। আমি ছোট থেকেই জেনে এসেছি মানুষের সব কিছু মিথ্যে হলেও কখনো চোখের জল মিথ্যে হয় না। এখন তুমিই বলো আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? থাক দেবরজি, আমাকে আর কিছু বলতে এসো না। শুধু এইটুকুই বলবো তুমি কাজটা ঠিক করো নাই। বৌদিও চলে গেল। ভাইয়া আমাকে কিছু বলতে চেয়েও না বলেই চলে গেল। হয়তো ভাইয়াও ভেবে নিয়েছে আমি আসলেই আরোহীকে ঘর থেকে বের করে দিয়েছিলাম।
সবাই ঘর থেকে বের হয়ে চলে যাওয়ার পর আরোহী ঘরের দরজা বন্ধ করে আমার কাছে আসলো। বাড়ির সবার এমন ব্যবহারে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে। তুই শুধু শুধু আমার সাথে এমন করলি কেন? তুই কালকে আমার বাবার মাথায় এলাকার সবার সামনে নিচু করে দিয়েছিস, আর আমি এখন তার প্রতিশোধ নিলাম। আরোহী কথাটা বলে আরোহী হাসতে লাগলো। প্রতিশোধটা একটু বেশি হয়ে গেল না? আমার সাথে বিয়ে করে এমনিতেই তো আমার উপর প্রতিশোধ নিয়েছিলে, তাহলে শুধু শুধু এইসব করার কি দরকার ছিল? প্রতিশোধ নেওয়া তো মাত্র শুরু করলাম। তুই আমার বাবার মান সম্মান নষ্ট করেছিস। তোর জন্য আমি লগন্য ভ্রষ্টা হয়েছি। এরপরে যদি তোকে আমি এত সহজে ছেড়ে দেই, তাহলে তো আমার প্রতিশোধ অপূর্ণ হয়ে যাবে। তার মানে তুই আমাকে কষ্ট দেওয়ার জন্য আরও অনেক কিছু করবি? হয়তো বা হয়তো না। তোর কাছে একটা অনুরোধ, তোর ক্ষতি আমি মনে করেছিলাম, তাই তোর যদি প্রতিশোধ নেওয়ার হয় তাহলে আমার উপর নে, আমার পরিবারের কোনো ক্ষতি করিস না। আমি তোর মতো না যে তোর সাথে না পেরে তোর পরিবারের ক্ষতি করব। আমার যদি প্রতিশোধ নেওয়া থাকে তাহলে আমি তোর উপরেই নিব। কথাটা বলে আরোহী চলে গেল। আমি বিছানায় বসে বসে বাবার বলা কথাগুলো মনে করে কিছু সময় কান্না করে ফ্রেশ হয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। তখন বাবা আমাকে ডাকলো। এখন কোথায় যাচ্ছিস? বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। আজকে তোর কোথাও যাওয়া হবে না। কিছু সময় পর আরোহীর বাড়ি থেকে তোদের নিয়ে আসবে, তুই তাদের সাথে ওদের বাড়িতে যাবি। আমি ওদের বাড়িতে যাব না। আমি কিছু শুনতে চাই না, আমি যা বলেছি সেটাই শেষ কথা। তারপর বাবা চলে গেল। আমিও আবার নিজের রুমে ফিরে আসলাম, কারণ এমনিতে সকাল থেকে বাবা আমার উপর রেগে রয়েছে। এখন যদি বাবার কথা না শুনি তাহলে বাবা আমাকে ছাড়বে না। যথারীতি দুপুরের দিকে আরোহীদের বাড়ি থেকে নিতে আসলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানে যেতে হলো। সেখানে গিয়ে 2 দিন থাকলাম, তারপর আমি চলে আসলাম। এই 2 দিন আমি আরোহীর সাথে প্রয়োজন ছাড়া একটা কথাও বলি নাই। বেশিরভাগ সময়ই আরোহী কাকাতো মামাতো ভাই বোনদের সাথে কাটিয়েছে। বাড়িতে আসার সময় বাবা আমার আর আরোহীর জন্য একটা পার্টি দিল। দেখতে দেখতে কিছু দিন কেটে গেল। এতদিনে আরোহী আমার সাথে বা আমার পরিবারের সাথে কিছু করে নাই, তাই ভেবেছিলাম আরোহী হয়তো রাগ কমে গিয়েছে আর আমাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু না, আমি ভুল ছিলাম। একদিন দুপুরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে দেখি বাবা আর ভাই বাড়িতে। এই সময় তারা সাধারণত অফিসে থাকে, এমনকি আরোহীর বাবা মাও এসেছে। তাদের বাড়িতে দেখে কিছুটা অবাক হলাম, আর সবচেয়ে বেশি অবাক হলাম যখন দেখলাম আরোহীর সোফায় মা আর বৌদির পাশে বসে কান্না করছে। আমার মাথায় কিছুই ঢুকছে না। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা অনেকটা রেগে আছে। তারপরে আমার সাথে যা হলো তা দেখে আর শুনে আমি কিছু বলা আর করার অবস্থায় থাকলাম না। সব যেন আমার মাথার উপর দিয়ে গেল। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আরোহী এত বড় মিথ্যা কথা বলবে। আমি বাড়িতে এসেছি দেখে বাবা আমার সামনে আসলো। বাবা যেমনভাবে রেগে আছে সেটা দেখেই ভেবেছিলাম হয়তো আজকে আমাকে থাপ্পড় মারবে, কিন্তু না, আমি ভুলছিলাম। বাবা আজকে আর আমাকে কিচ্ছু বলল না। আমার সামনে এসে দাঁড় করিয়ে ভাবে আমার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে আমাকে বলল, আচ্ছা, আমি তোকে কখনো কিছু কম দিয়েছি? তুমি আমাকে কি কম দিবে? টাকা পয়সা আদর এসব কি আমি তোকে কোনোদিন কিছু অভাব রেখেছি? না, কিন্তু হঠাৎ তুমি এসব বলছো কেন? তুই যখন যেটা চেয়েছিস তোকে সব এনে দিয়েছি, যত টাকা চেয়েছিস দিয়েছি, তারপর তুই এমন কাজ কেন করলি? বাবা, আমি জানি তোমার মত না নিয়েই আমি তোমার সাথে আরোহীর বিয়ে দিয়েছি। তখন তোমার উপর একটু রাগ ছিল, তাই তোকে আর জিজ্ঞেস করিনি। কিন্তু তারপরের দিন তুমি যখন আমাদের বাড়িতে গেলে তখন তো আমাকে বলতে পারতে। শুধু শুধু আমার মেয়েটার সাথে এমন করলে কেন? আচ্ছা, আমাদের মেয়ে কি এতটাই খারাপ যে তুমি ওর সাথে এইসব করলে? তাছাড়া তুমি ওকে এমন একটা প্রস্তাব কি করে দিতে পারলে? তুমি না ওর স্বামী। সাগর, তুই ছোট দেখে সব সময় তোর সব ভুল আমি ক্ষমা করে দিয়েছি। সব সময় তোকে তোর বাবার বকা খাওয়া থেকে আমি আর তোর বৌদি বাঁচিয়েছি, কিন্তু তুই শেষ পর্যন্ত এতটা নিচে নেমে যাবি আমি সেটা কখনো ভাবিনি। আমি বিয়ে করে এই বাড়িতে আসার পর থেকেই তোমাকে আমি আমার ভাই মেনেছি, আর তুমিও আমাকে তোমার দিদির মতো সম্মান দিয়েছো। তাছাড়া তুমি কখনো আমাকে খারাপ কিছু বলো নাই বা খারাপ কিছু ভাবো নাই, কিন্তু শেষ পর্যন্ত নিজের বউয়ের সম্পর্কে এতটা খারাপ কি করে ভাবতে পারলে? তুই যখন যত টাকা চেয়েছিস বাবা না দিলেও আমি তোকে এনে দিয়েছি, আর সেই তুই কিনা সামান্য কিছু টাকার জন্য বাড়ির নতুন বউকে এসব কথা বলতে পারলি। আজকে আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, তুই আমার ভাই। তোর মতো ভাই থাকার চেয়ে না থাকলে আমি অনেক খুশি হতাম। তোমরা কি কষ্ট করে আমাকে বলবে আমি কি করেছি যার জন্য আমাকে সবাই মিলে আমাকে এত কথা শোনাচ্ছ? কেন,
তুই জানিস না তুই কি করেছিস? না, আবার মিথ্যা বলছিস? এত মিথ্যা কথা বলতে কি তোর একটুও লজ্জা করে না? সত্যি বলছি, কি হয়েছে আমি তা কিছুই জানি না। তুই আরোহীকে যৌতুকি টাকার জন্য আবার মেরেছিস। ওকে বলছিস নেই, যদি ওর বাড়ি থেকে যৌতুকি টাকা না আনে তাহলে ওর ওই বাড়িতে ভাত বন্ধ আর ওকে বাড়ি থেকে বের করে দিবি। এমনকি আরোহী যদি এ কথা কাউকে বলে তাহলে তুই তোর সব বন্ধুদের দিয়ে ওকে ধর্ষণ করাবি। বাবার বলা শেষ কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এমনি ভেবে পাচ্ছে না একটা মেয়ে মিথ্যা বলতে পারে, সেটা আমি জানি। মেয়ে তার চরিত্র নিয়ে এত জঘন্য মিথ্যা কথা কিভাবে বলতে পারে, এটাই আমার মাথায় ঢুকছে না। কি হলো, কথা বলছিস না কেন? আমি এসব আরোহীকে বলছি। কেন তোর মনে নেই আজকে যদি বিআই মশাই যৌতুকে টাকা দিতে না আসতো তাহলে হয়তো আমরা কখনো এইসব জানতেই পারতাম না। আরে আমি যেটা আয় করেছি সেইগুলো তুই আর তোর ভাই তো ভালো, তোদের ছেলে মেয়েরাও খেয়ে শেষ করতে পারবে না। তাহলে আবার তুই কি কারণে আরোহীর কাছে যৌতুকে টাকা চাইতে গেলি? তাছাড়া আমি তো তোকে সেই দিন বললাম আরোহীকে আর এইসব বলবি না, কথাটা কি তোর মাথায় যায় নাই? কি হলো, কথা বলছিস না কেন? আমি কিছু বললে তোমরা আমার কথা বিশ্বাস করবে না, তাই কিছু বলাচ্ছে না বলাই ভালো। তুই আর কি বলবি? তোর বলার মতো মুখ আছে নাকি, হ্যাঁ, যে তুই কিছু বলবি? নিরীহ মেয়েটাকে এত কিছু বলতে তোর লজ্জা করে নেই? আমি যে কথা বলিই নেই তার জন্য আমি লজ্জা পাবো কেন? তুই এখন আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস? তুই আমার ছেলে হয়ে এতটা খারাপ হয়ে গেছিস, সেইটা যদি আমি আগে জানতাম তাহলে আজকের সিদ্ধান্তটা আমি অনেক আগে নিয়ে নিতাম। তুমি আবার কি সিদ্ধান্ত নিয়েছো? আমি আমার সব সম্পত্তি আমি আমার বড় মেয়ে আর বড় ছেলেকে লিখে দেব। তাহলে সাগরের কি হবে? আজকে থেকে ও আমার কাছে মৃত। আগে যদি জানতাম বড় হয়ে ও এতটা খারাপ হবে তাহলে আমি ওকে জন্ম দিতাম না। যে ছেলে আমার মান সম্মানের কথা চিন্তা না করে যৌতুকের জন্য নিজের বউয়ের শরীর হাত তুলে নিজের বউকে পরপুরুষের সাথে শুতে বলে, সে আমার ছেলে না। বাবার কথা শুনে আমি কতটা কষ্ট পেলাম তা কাউকে বলে বোঝাতে পারবো না। এত সময় বাবা আমাকে বকছিল, সেটা দেখে আরোহী হাসছিল, কিন্তু বাবার মুখে এই কথাটা শোনার পর আরোহীর মুখের হাসি কোথায় যেন হারিয়ে গিয়ে মুখটা কেমন মলিন হয়ে গেল। আরোহীর এমন মুখ দেখে আমার অনেকটাই ভালো লাগছে। হঠাৎ করে আমার মুখের হাসির রেখা ফুটে উঠল। ভাইয়া, বাবা, শাস্তিটা একটু বেশি হয়ে গেল না? আমি মানছি সাগর, ভুল করেছি, কিন্তু তাই বলে কি এত বড় শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন আছে? চুপ, একদম চুপ। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তবুও এক বড়দা, বাবা যেটা করেছে সেটা হয়তো কিছু ভালো ভেবেই করেছে, তুমি তার বিরুদ্ধে কথা বলো না। তুই বলছিস এই কথা? হ্যাঁ। আরে তুই বুঝতে পারছিস কিছু? বাবা তোকে ত্যায্যপুত্র করে দিয়েছে। আজকে থেকে বাবা তোকে এই বাড়ির কেউ মনে করে না। আমি সব কিছু বুঝেই বলেছি, তুমি আর এই বিষয় নিয়ে বাবাকে কিছু বলতে যেও না। না, তুই কিছুই বুঝছিস না সাগর। তুই বোঝার চেষ্টা কর, বাবা তোর সাথে কোনো দুষ্টুমি করছে না যে পরে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা সত্যি সত্যি তোকে ত্যায্যপুত্র করে দিয়েছে। ভাইয়া, আমি জানি বাবা সত্যি সত্যি আমাকে তেজপুত্র করে দিয়েছে, তুমি শুধু শুধু কষ্ট পেও না। আমি কিভাবে কষ্ট পাবো না? তুই আমার ছোট আদরের একমাত্র ভাই। বাবা, তুমি দয়া করে সাগরকে এত বড় শাস্তি দিও না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি সেটাই করব। তোদের কারো কথা শুনে আমি আর ওকে ক্ষমা করে দিব না। এর আগে ও সব ভুল দুষ্টমি ভেবে ক্ষমা করে দিয়েছি, আর না। এইবারেই ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি সাগর আর কখনো এমন কাজ করবে না। না, আর বিআই মশাই, সাগরের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। দয়া করে আপনি টাকাগুলো ফেরত নিয়ে যান, আমাদের যৌতুক লাগবে না। আচ্ছা, কিন্তু আপনি সাগরকে এত বড় শাস্তি না দিতেও পারতেন। বুঝে না হয় একটা ভুলই করে ফেলেছে, তার জন্য এত বড় শাস্তি দেওয়ার কি দরকার? আপনি ওকে যত দূর না চিনেন তার চেয়ে আমি ওকে বেশি চিনি, তাই আমি জানি ও এইসব ইচ্ছা করেই করেছে। তবু আরোহিমা, তোমাকে আমি আমার মেয়ে মেনেছি, তাই আমি চাই তুমি সব সময় ভালো থাকো। যদি তুমি চাও তাহলে এখনই তুমি তোমার মা বাবার সাথে বাড়িতে চলে যেতে পারো, যাতে তোমাকে আর এই শয়তানটার সাথে সংসার না করা লাগে। তার জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। না হলে কোনো একদিন এই জানোয়ারটা টাকার জন্য তোমাকে অন্যের কাছে বিক্রি করে দিতেও পারে। না বাবা, আমি এখানেই আপনাদের সাথে থাকতে চাই। যেটা তুমি ভালো বোঝো সেটাই করো।
বাবা তারপর নিজের রুমে চলে গেল। মা আর বৌদি এত সময় চুপচাপ বসে শুধু বাবার কথাই শুনছিল, কারণ তারা কখনোই ভাবতে পারেনি এইসব হয়ে যাবে। বাবার কথাগুলো শুনে মা আর বৌদির কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে, তাই কিছু বলতেও পারে নাই। বাবার কথাগুলো শুনে আমি কতটা কষ্ট পেয়েছি তা বলার মতো ভাষা আমার কাছে নেই। তাই হাসি মুখে আমি আমার রুমে চলে আসলাম। আমাকে রুমে আসতে দেখে আরোহী পিছনে পিছনে আসতে লাগলো, কিন্তু আমি রুমে এসেই দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। রাত 10টায় মা আর বৌদির ডাকে ঘুম ভাঙলো। তারা আমাকে খাবার খেতে ডাকছে। আমি উঠে ফ্রেশ হয়ে টেবিলে গেলাম। মা আমাকে খাবার দিল। যে আমি ভাত মেখে ভাতের প্রথম গরস মুখে দিতে যাব, তখনই কেউ একজন এমন কিছু করলো যে ভাত না খেয়েই আমার পেট ভরে গেল। আমার সাথে এত কিছু খারাপ হলো, হয়তো এই একটা জিনিসই হওয়ার বাকি ছিল, সেটাও পূরণ হয়ে গেল। তার সাথে এখন থেকেই আমার জীবন একটা নতুন মোড় নিল। আমি ভাত খেতে বসেছি। মা আরোহীকে বলে আরোহীকেও আমার পাশে খাবার খেতে বসিয়ে দিল। আরোহী পাশে বসেছে দেখে আমার খাবার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু বাধ্য হয়ে বসতে হলো। মা ভাত বেড়ে দিল। বলে রাখা ভালো, টেবিলে শুধু আমি, ভাইয়া আর আরোহী বসে খাচ্ছিলাম। আমার মা আর বৌদি খাবার বেড়ে দিচ্ছিল। বাবাকে টেবিলে না দেখে ভেবে নিলাম আমার উপর রাগ করে হয়তো আগেই খেয়ে চলে গিয়েছি। আমি সেই ছোট্ট থেকেই সবসময় বাবার সাথে বসে খেয়েছি। আজকে বাবা ছাড়া খেতে ইচ্ছে করছিল না, তবুও পেটের জন্য খেতে হবে। আমি তরকারি দিয়ে ভাত মেখে যেই প্রথম গরসটা মুখে দিব, তখনই হঠাৎ করেই আমার চোখের পলক ফেলতে না ফেলতেই আমার সামনে থেকে আমার খাবার প্লেটে সরে গেল। আর পর মুহূর্তেই খাবার প্লেটটি পাকায় পড়ে ভাঙার শব্দে আমার কানে আসলো। আপনারা হয়তো ভাবছেন আরোহী আমার প্লেটটি নিয়ে পাকায় ফেলে দিয়েছে, কিন্তু দুঃখের কথা বলতে হচ্ছে আপনারা ভুল ভাবছেন। আপনাদের মতো আমিও ভেবেছিলাম হয়তো আরোহী আমার প্লেটটি পাকায় ছুঁড়ে মেরেছে। তাই আমি আরোহীর দিকে তাকালাম। তখন দেখতে পেলাম আরোহী আমার পিছনের দিকে তাকিয়ে আছে। আমি পিছনে তাকাতে দেখলাম বাবা আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমার হাতের ভাতগুলো গলায় না দিয়ে টেবিলের উপর রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তুমি সাগরের খাবারের প্লেট এভাবে পাকায় ছুঁড়ে মারলে কেন? বেশ করেছি, মেরেছি। কিন্তু কেন? ওর কি একটু লজ্জা করে না? এত কিছু হয়ে যাওয়ার পরেও নির্লজ্জের মতো খাবার খাচ্ছে। তার উপর থামলে কেন? পরেরটুকুও বলো। তার উপর নিজে একটা টাকাও রোজগার করে না, এত বড় হয়ে গেছে এখনো বেকার। বাবার টাকায় চলে, ঘরে বসে বসে বাবার টাকা ধ্বংস করে, নিজে যখন একটা রোজগার করে না, আর এসেছে ভালো ভালো খাবার খেতে। তুমি শেষ পর্যন্ত আমার ছেলের খাবার খাওয়া নিয়ে প্রশ্ন তুললে। তুমি না ওর বাবা। বাবা হয়ে ছেলের খাওয়া নিয়ে এত বড় কথা বলতে তোমার মুখে একবারের জন্য বাজলো না? না, বাজলো না। ওর তো যৌতুকের টাকার প্রতি অনেক লোভ, যার জন্য নিজের বিয়ে করা বউকে নিয়ে খারাপ কথা বলতে ওর মুখে বাজে নেই। তাই আজকে থেকে আমার বাড়িতে ওর খাবার বন্ধ। যদি কোনোদিন টাকা রোজগার করে আমার হাতে দিতে পারে, তাহলে আমি ওকে এই বাড়িতে খেতে দেব। তার আগে আর ও এই বাড়ির ভাত খেতে পারবে না। বাবা, এমনিতেই তো তুমি ওকে ত্যায্যপুত্র করেই দিয়েছো, এখন কি তুমি ওকে এই বাড়িতে খেতেও দিবে না? না, দিব না। যেই দিন ও টাকা রোজগার করে আমার হাতে টাকা দিবে, সেই দিন আমি ওকে এই বাড়িতে খেতে দেব। বাবা, সাগর না হয়ে একটা ভুল করে ফেলেছে, তাই বলে এত শাস্তি ওকে দিয়েন না। বৌমা, এই বাড়িতে তুমি যেমন বউ তেমনি আরোহীর মাও বউ। আর হয়তো তুমি এতদিন ভালো মতোই বুঝতে পেরেছো, আমি এই বাড়ির বউকে নিয়ে কেউ খারাপ কথা বললে তাকে ছেড়ে দেই না, হোক সে নিজের সন্তান বা অন্য কেউ, তাকে শাস্তি পেতেই হবে। তবু যদি আমি আর কিছু শুনতে চাই না। তাই বলে তুমি ওর মুখের ভাত কিনে নিবে? ভাইয়া, তুই আর বাবার সাথে কথা বাড়াস না। বাবা তো ঠিকই বলেছে। বাবা কি ঠিক বলেছে? যে রোজগার করতে পারে না তার আবার প্রতিদিন ভালো ভালো খাবার খাওয়ার কি দরকার আছে? যখন রোজগার করে বাবার হাতে টাকা দিতে পারবো, তখনই না হয় খাবো। আর যতদিন রোজগার করতে পারবি না ততদিন কি করবি? ততদিন না হয় না খেয়েই থাকবো। বাবা, মা, তুই চিন্তা করিস না। আমি আমার উকিল বন্ধুর সাথে কথা বলছি। সে বলেছে বিয়ের 6 মাস না হলে নাকি ডিভোর্স দেওয়া যায় না। তাই 6 মাস তোকে একটু এই শয়তানটার সাথে থাকতে হবে। যদি কালকে তোদের ডিভোর্সটা হয়ে যেত, তাহলে আমি কালকেই ওকে এই বাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু কি আর করার, 6 মাস ওকে সহ্য করতে হবে। আমি আমার ঘরে আসার জন্য পা বাড়ালাম। সাগর, শুনে যা। হ্যাঁ ভাইয়া, বল। চেয়ারে বস, আমি তোকে আমার ভাগে কিছু ভাত দিই, তুই সেইগুলো খেয়ে যা। সেই সকালে নাস্তা করেছিলি, তার থেকে এখনো কিছুই খাস নাই। এখানে বস, কিছু খেয়ে যা। না ভাইয়া, আমার পেট ভরে গিয়েছে, আমার আর খাবার খেতে হবে না, তুই খা। আমি সেখান থেকে আমার রুমে চলে আসলাম। দুপুরে বাবার কথা যতটা না কষ্ট পেয়েছিলাম, এখন তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি।
আমি কখনো ভাবতে পারি নেই বাবা শেষ পর্যন্ত আমার মুখের সামনে ভাত কেড়ে নিবে। যে বাবা আমাকে ছেড়ে কখনো খায় নাই, তার ভাগের ভাত আমাকে খাইয়ে দিয়েছে, সে বাবাই কিনা শেষ পর্যন্ত আমার সামনের ভাত কেড়ে নিল। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে একাই জল এসে পড়েছে। তুমি কাজটা ঠিক করলে না। ছেলেটা সারা দিন পর মাত্রই ভাত খেতে বসেছিল, আর তুমি কিনা ওর মুখের সামনে ভাত কেড়ে নিলে। আমি ঠিক করেছি কিনা ভুল করেছি সেটা আমাকে বোঝাতে এসো না। বাবা, আমি জানি তুমি আমার থেকে সব কিছু বেশি জানো আর বেশিই বোঝো, কিন্তু এত জানা সত্ত্বেও আজকে তুমি সাগরের মুখের ভাত কেড়ে নিয়ে অনেক বড় ভুল করে বসলে। তারপর ভাইয়াও না খেয়ে খাবার ফেলে সেখান থেকে উঠে চলে গেল। ভাইয়ার সাথে সাথে মা আর বৌদিও না খেয়ে সেখান থেকে চলে গেল। বাবা সেখানে দাঁড়িয়ে কিছু সময় কি জানি ভেবে বাবাও চলে গেল। এখন শুধু আরোহী একা টেবিলের সামনে চেয়ারে বসেছে। চেয়ারে বসে বসে আরোহী ভাবতে লাগলো, প্রতিশোধ নিতে একটা মিথ্যা কথা বললাম, আর একদিনের মধ্যে কি থেকে কি হয়ে গেল। আমি তো এমনটা চাইনি। আমি চেয়েছিলাম শুধু সাগরকে কষ্ট দিতে, কিন্তু সাগরকে কষ্ট দিতে গিয়ে সম্পূর্ণ পরিবারের মানুষ কষ্ট পাচ্ছে। হঠাৎ করেই আরোহীর মনের মধ্যে একটা অপরাধ বোধ জেগে উঠল। তারপর আরোহী টেবিলে সব কিছু পরিষ্কার করে যেখানে যেটা ছিল সেখানে সেটা রেখে রুমের দিকে রওনা দিল। অন্যদিকে আমি রুমে বসে বাবার কথা ভাবছিলাম আর কান্না করছিলাম। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে চোখ মুছে দরজার দিকে তাকালাম। দরজার দিকে তাকিয়ে দেখতে পেলাম আরোহী রুমে আসছে। তাই চোখের জল মুছে একটা কাঁথা আর আমার মাথার বালিশ নিয়ে আমি রুম থেকে বেরোতে লাগলাম। তুমি এসব নিয়ে কোথায় যাচ্ছ? ড্রয়িং রুমে। কেন? ঘুমাতে। কেন? বিছানা কি হয়েছে? তুমি তো বিছানাতেই ঘুমাতে পারো। সি কি বলছেন? আমি আপনার সাথে এক বিছানা কি করে ঘুমাবো? কেন? আমার সাথে এক বিছানায় ঘুমালে তোমার কি কোনো সমস্যা হবে? সমস্যা আমার না, আপনার হবে। কি করে? আমি যে কত খারাপ একটা মানুষ, যদি রাতে জোর করে আপনাকে দর্শন করে বসি তাহলে কি হবে ভেবে দেখেছেন? তুমি এসব কি উল্টাপাল্টা বলছো? উল্টাপাল্টা বলছি না, সঠিকই বলেছি। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? কি প্রশ্ন? আমাকে আমার বাবা থেকে দূরে সরিয়ে আমার মুখের ভাত কেড়ে নিয়ে আমার নামে এত বড় মিথ্যা অপবাদ দিয়ে আপনি অনেক খুশি হয়েছেন, তাই না? না, আমি একটুও খুশি হইনি। কেন খুশি হন নাই কেন? ওহ, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আপনার প্রতিশোধ নিয়ে মন ভরে নাই। আমার উপর আপনার এখনও রাগ রয়েছে। আচ্ছা, এরপর কি আপনি আবার কোনো মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন, নাকি অন্য কিছু করবেন? আমার একটা কথা রাখবেন। কি কথা? পরের বার আমার সাথে যা কিছু করেন না কেন আমাকে একটু জানিয়ে করিয়েন। জানেন, হঠাৎ করে আমার মিথ্যা অপবাদ যদি কেউ দেয় তাহলে অনেক কষ্ট হয়। এই কষ্ট থেকে না মরে যাওয়া অনেক ভালো। কিছু না মনে করলে আরেকটা কথা রাখবেন। কি? দয়া করে যদি সম্ভব হয় এর পরের বার আমার উপর অন্য কোনো মিথ্যা অপবাদ না দিয়ে আমাকে একটা বিষের বোতল এনে দিয়েন। আমি হাসতে হাসতে খেয়ে মরে যাব। সত্যি বলছি, এত কষ্ট সহ্য করার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেক শান্তি পাবো। কথাটা বলার পরে খেয়াল করলাম আমার চোখ দিয়ে জল পড়ছে। আরোহীকে আমি আমার চোখের জল দেখাতে চাই না। আমার চোখের জল দেখে আরোহী হয়তো অনেক খুশি হবে। তাই সেখান থেকে ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমে থাকা সোফায় শুয়ে পড়লাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল আর শুরু হলো আমার এক নতুন জীবন। এই জীবনে কি কি কষ্ট সহ্য করতে হবে তা আস্তে আস্তে বুঝতে পারবো। সকালে সোফায় শুয়েছিলাম, তখন মা, বাবা, ভাইয়া, বৌদি আসলো। আমাকে সোফায় ঘুমাতে দেখে মা আমাকে ডাক দিল। কি রে, তুই কি কালকে রাতে এখানে শুয়েছিলি নাকি? হ্যাঁ। কেন, তোর নিজের ঘরে কি হয়েছে? আমার ঘরে তো আরোহী ঘুমাচ্ছে। তাতে কি হয়েছে? তুই ওর সাথেই ঘুমালি না কেন? না না, আমি তো খারাপ। পরে যদি ঘুমের ঘরে ভুল করে আমার হাত শরীরে লেগে যায় তাহলে আবার হয়তো বাবার কাছে বিচার দিবে যে আমি ওর সাথে খারাপ কিছু করেছি। তারপরে বাবা হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তাই বলে তুই এখানে ঘুমাবি? বাড়িতে তো আরো অনেক রুম আছে, সেখানে না হয় ঘুমাতি। এই বাড়িতে তো আর আমার কোনো অধিকার নেই। তাই এখন কোনো ঘরে যাওয়ার আগে তোমাদের অনুমতি লাগবে। তোমাদের অনুমতি ছাড়া কোনো ঘরে ঢুকলে তোমরা রাগ করবে না? সাগর, তুই হঠাৎ এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আচ্ছা, তোমরা থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তারপর আমি আমার রুমে ফ্রেশ হতে চলে গেলাম। মা, সাগর হঠাৎ আমাদের সাথে এমন করে কথা বললো কেন? কি হয়েছে ওর? ছোট থেকেই সাগরের রাগ, অভিমান একটু বেশি। আগে যখন ওর বাবা ওকে বকা দিত তখন সাগর অভিমান করে সারাদিন না খেয়ে থাকতো। আর কালকে তোর বাবা ওর সাথে যা করলো তারপরে এসব হওয়া তো স্বাভাবিক। আমরা তো কিছু করি নাই। সাগরকে যা বলেছে বাবাই তো বলেছে।
তাই বলে আমাদের সাথে এমন করে কথা বলবে? সাগর এমনিও একজনের উপর রাগ করলে সবার উপর অভিমান করে থাকে। এখন চলো তাড়াতাড়ি নাস্তা তৈরি করে নেই। সাগর ফ্রেশ হয়েই নাস্তা খেতে চাইবে। ঠিক আছে মা, চলুন। আমি ফ্রেশ হয়ে ভালো শার্ট প্যান্ট পরে বের হয়ে আসলাম। ফ্রেশ হয়ে বের হওয়ার পর আরোহী আমার সামনে এসে দাঁড়ালো। হয়তো আমাকে কিছু বলবে, কিন্তু আরোহী কিছু বলার আগেই আমি আমার আলমারি থেকে আমার একটা ফাইল বের করে ঘরের বাইরে চলে আসলাম। আমার পেছনে পেছনে আরোহীও আসলো। আমি ড্রয়িং রুমে আসতেই দেখলাম সবাই নাস্তা করতে বসেছে। আমি সেই দিকে একবার তাকিয়ে দরজা দিয়ে বেরিয়ে আসতে লাগলাম। আমাকে বেরিয়ে আসতে দেখে মা আমাকে পেছন থেকে ডাক দিল। সাগর, এত সকালে কোথায় যাচ্ছিস? বাইরে। কেন? দেখি কোথাও চাকরি পাই কিনা। যাচ্ছিস যখন কিছু খেয়ে যা, সেই কালকে থেকে কিছুই খাসনি। মা, তুমি কি ভুলে গিয়েছো এই বাড়িতে আমার খাবার বন্ধ হয়ে গিয়েছে? কালকে বাবার আগের মাথায় কি না কি বলে দিয়েছে, তার জন্য তুই রাগ করে থাকবি? বড় দাদা, তুমি হয়তো একটা কথা জানো না। কি? রাগের মাথায় মানুষ সবসময় সত্যি কথা বলে, আর বাবা কালকে সেটাই করেছে। তাছাড়া আমি বেকার, আমি আর কতদিন বাবার টাকায় চলবো? আমার তো কিছু একটা করে খেতে হবে, তাই না? এটা তো তোর দুষ্টুমি করার বয়স। তাছাড়া কাজ করার জন্য তো আমি আর বাবা আছি। পরে যখন তুই চাকরি করবি তখন তো আর মজা করতে পারবি না। এতদিন মজা করেই কাটিয়েছিস, আর কিছুদিন না হয় কাটা। না রে ভাইয়া, তোদের দুজনের টাকায় খেতে খেতে আমার বদ অভ্যাস হয়ে গিয়েছে। আরও যদি এমনি করে খাই তাহলে একদিন দেখবি আমি পেট ফেটে মরে যাব। সাগর, তুই এসব কি অলক্ষণে কথা বলছিস? আমি তো ঠিকই বলেছি। আমি এতদিন এই বাড়ির অনেক ভাত খেয়ে নষ্ট করেছি, সেইগুলোর সুদ না দিলে তো আমি মরেও শান্তি পাবো না। সাগর, তুই হঠাৎ এসব কি আবিজাবি বলছিস? আর কে বলেছে তুই এতদিন এই বাড়ির ভাত খেয়ে নষ্ট করেছিস? কেন? কালকে বাবাই তো বলল আমি যদি এতদিন এই বাড়ির ভাত না খেয়ে নষ্ট না করতাম তাহলে কি বাবা এই বাড়ি থেকে আমার ভাত খাওয়া উঠিয়ে দিত? অবশ্য বাবা যা করেছে ভালোই করেছে, আমাকে আমার সঠিক জায়গায় দেখিয়ে দিয়েছে। আর হ্যাঁ বাবা, চিন্তা করো না, আমি এতদিন তোমার যত টাকা নষ্ট করেছি এক এক করে সব টাকা শোধ করে দেব। তুই এসব দিয়ে যাচ্ছিস কেন? তাহলে তুই চলবি কি করে? তুমি শুধু আমাকে কিছুদিন সময় দাও, তাহলেই হবে। আমি তো একটা জিনিস দিতে ভুলেই গিয়েছিলাম। বাবা, এই নাও আমার মোবাইল, বাইকের চাবি আর মানিব্যাগ। মানিব্যাগে কত টাকা আছে জানি না, কিন্তু আস্তে আস্তে আমি সব শোধ করে দেব। এইসব ছাড়াও তো মানুষ দুনিয়ায় বাঁচে, তারা যেমন করে বাঁচবে আমিও ঠিক তেমন করেই বাঁচবো। যদি কোনোদিন টাকা রোজগার করতে পারি তাহলে তখন না হয় কিনে নেব। কথাটা বলে আমি বাড়ি থেকে চোখ মুছতে মুছতে বেরিয়ে আসলাম। মা আর বৌদি আমার পেছন থেকে কয়েকবার ডেকেছিল, কিন্তু আমি শুনি নাই। বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। আজকে অনেক রৌদ্র, বাবার মতো হয়তো সূর্য মশাইও আমার উপর রেগে আছে, তাই তো এত কষ্ট দিচ্ছে। হাঁটতে হাঁটতে কয়েকটা অফিসে গিয়ে চাকরির কথা বলতে কেউ কেউ সরাসরি না করে দিয়েছে, আবার কেউ টাকা ছাড়া চাকরি দিবে না। দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছে। এমনিতেই কালকে থেকে পেটে কিছুই পড়ে নাই, তার উপর আজকে এত হাঁটাহাঁটি, দুইটা মিলিয়ে আমার অনেক খিদা লেগেছে আর শরীরটা অনেক ক্লান্ত। সাথে এক টাকাও নেই যে কিছু কিনে খাবো। তাই রাস্তার পাশের একটা দোকান থেকে কয়েক গ্লাস জল খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটতে লাগলাম নতুন কোনো অফিসে কাজের খোঁজে। কিছু সময় হাঁটার পর আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। সাথে সাথে গাড়ি থেকে বড় দাদা বেরিয়ে আমার সামনে আসলো। সাগর, তুই রাস্তা দিয়ে এমন করে হাঁটছিস কেন? রাস্তার মানুষ রাস্তায় থাকবে না তো কোথায় থাকবে? তুই কী সব উল্টা উল্টা কথা বলছিস? আর তোকে এমন দেখাচ্ছি কেন? ও কিচ্ছু না, হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গিয়েছি তো তাই এমন দেখাচ্ছে। তুই আমার সাথে গাড়িতে বস, এখন আমরা বাড়িতে যাব। না, আমি এখন বাড়িতে যেতে পারবো না। কেন? আমাকে আরও 3-4 ঘন্টা অফিসে যেতে হবে। ঠিক আছে, বাড়িতে না গেলি আমার সাথে অন্তত হোটেলে চল। তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে তোর খাবারের প্রয়োজন। হোটেলে গিয়ে কিছু খেয়ে নিবি। না না, আমি খেতে পারবো না। কিচ্ছু হবে না, তাছাড়া আমি তো আর বাবাকে বলবো না। তুই চল আমার সাথে। না বড় দাদা, এখন আমাকে যেতে দাও, অনেকটা পথ যেতে হবে। তাহলে অন্তত এই টাকাগুলো নিয়ে যা, কিছু টাকা দিয়ে খেয়ে নিস, আর কিছু টাকা দিয়ে গাড়িতে করে যাস। না, আমি এমনিতেই যেতে পারবো। আমি বড় দাদাকে সরিয়ে আবার হাঁটতে লাগলাম। বড় দাদা আমাকে এমনভাবে হাঁটতে দেখে আর সহ্য করতে না পেরে বাড়িতে চলে গেল। আজকে বাবা অফিসে যায় নাই, বাবা সোফায় বসে টিভি দেখতেছিল আর বড় দাদা সোফায় গিয়ে বসলো। বড় দাদাকে দেখে বৌদি আর মা এগিয়ে আসলো। তোমার কি সাগরের সাথে দেখা হয়েছিল? মোবাইল নিয়েও যাই নাই যে কল করে বাড়িতে আসতে বলবো। কি রে, তুই এমন ভাবে কান্না করছিস কেন?
তোর সাথে কি সাগরের দেখা হয়েছিল? হ্যাঁ, আমি একটা কাজের জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম সাগর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় জানি যাচ্ছে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ওর অনেক পেট খালি। জানো মা, কত করে বললাম বাড়িতে আসতে, না হলে হোটেলে গিয়ে কিছু খাবার খেতে। এমনকি ওকে টাকাও দিতে চাইলাম, কিন্তু আমার একটা টাকাও নিল না, উল্টো হেঁটে চলে গেল। এই রোদ্রে নাকি আরও 3-4টা অফিসে যাবে। তুই ওকে জোর করে নিয়ে আসতে পারলি না? ও কি জীবনে এত কষ্ট করেছে নাকি? ওর জানি কত কষ্টই না হচ্ছে। আনতে চেয়েছিলাম তো, কিন্তু তুমি তো জানোই ও যেটা করতে চায় সেটা করেই ছাড়ে। তারপর আর কেউ কিচ্ছু বলতে পারলো না, সবাই বসে বসে কান্না করতে লাগলো। বাবা এসব দেখে সেখান থেকে নিজের রুমে চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল, সবাই আমার বাসায় ফেরার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি বাসায় ফেরার মতো অবস্থায় নেই। আজকে রাতে আমি বাসায় যেতে পারবো কিনা সেটাও জানি না। আমার সাথে কি হয়েছে সেটা জানার জন্য পরে জানতে পারবেন। রাতে সবাই ড্রয়িং রুমে বসে আমার বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করছি, আর বাবা বসে বসে টিভি দেখছে। রাত 11টা বেজে গেল, কিন্তু এখনও আমার বাড়িতে ফেরার কোনো নাম গন্ধ নেই। তাই সবাই চিন্তা করছে আমার কিছু হয়ে গেল নাকি। শান্ত, তুই একটু বাইরে গিয়ে দেখ, সাগরকে খুঁজে বাড়িতে নিয়ে আস না। ওকে আমি কোথায় খুঁজবো? যদি কোনো নির্দিষ্ট জায়গায় যেত তাহলে আমি এত সময় গিয়ে ওকে নিয়ে আসতাম, কিন্তু এত বড় শহরে সাগর এখন কোথায় আছে আমি তো কিছুই জানি না। তোমার জানতে হবে না, তুমি গাড়ি নিয়ে ওকে খুঁজে নিয়ে আসো। দরকার পড়লে আজকে সারা রাত ওকে সম্পূর্ণ শহরে খুঁজবে। প্রতিদিন এমন সময় তো সাগর বাড়িতে ফিরে আসে, আজকে কেন যে আসছে না? তার উপর 2 দিন ধরে কিছুই খায় না। কিছু হয়ে গেল নাকি কে জানে। মা, তুমি কান্না থামো, আমি গিয়ে দেখি সাগরকে কোথাও খুঁজে পাই কিনা। হ্যাঁ বাবা, একটু তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি, এই বাড়িতে তো সাগরকে নিয়ে কারো চিন্তা নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি এত চিন্তা করো না, তাহলে আবার তোমার শরীর খারাপ করবে। তারপর ভাইয়া গাড়ির চাবি নিয়ে দরজা খুলে বের হবে, তখনই দেখলো দরজার সামনে জয়, রাজু এবং তাদের সাথে আমারও কিছু কিছু বন্ধু আমাকে তাদের কাঁধে করে নিয়ে আসছে। সাগর, তোর কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছি কেন ভাই? জয়, সাগরের কি হয়েছে? কাকি, আমরা ঠিক জানি না। আমরা ওকে যখন পেয়েছি তখন থেকে এমন জ্ঞান ছিল। তোমরা ওকে কোথায় পেলে? আমরা সবাই এক জায়গা থেকে আসছিলাম, তখন রাস্তার মধ্যে সাগরকে পড়ে থাকতে দেখে সবাই মিলে ওকে ওইখানে নিয়ে আসলাম। তোমরা ওকে একটু ওর রুমে নিয়ে যাও। আর শান্ত, তুই ডাক্তারকে ফোন করে এক্ষুনি আসতে বল। আচ্ছা। জয় এবং বাকিরা আমাকে আমার রুমে নিয়ে শুয়ে দিল। আমার সাথে সাথে সবাই আমার রুমে আসলো। কাকি, আমরা তাহলে এখন আসি, বাড়ির সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমরা সবাই সকালে এসে সাগরকে দেখা যাব। ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা। সবাই চলে গেল। এইদিকে আমার এই অবস্থা দেখে মা আর বৌদি কান্না শুরু করে দিয়েছে। আরোহীর চোখের কোণেও জল এসে পড়েছে। কিছু সময় পর ডাক্তার আসলো। আমাকে এই ডাক্তার দেখলো। ডাক্তার সাহেব, সাগরের কি হয়েছে? ও এমন ভাবে অজ্ঞান হয়ে আছে কেন? ভয়ের কিছু নেই। আচ্ছা, আপনার কি ওর খাবারের দিকে খেয়াল রাখেন না? কেন বলুন তো? সাগরকে দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে কিছু খায়নি, তাই দুর্বলতার জন্য জ্ঞান হারিয়েছে। তাছাড়া তো আর কোনো ভয়ের কারণ নেই। না, আমি এখন একটা স্যালাইন দিয়ে যাচ্ছি, এতে শরীরের দুর্বলতা কিছুটা হলেও কেটে যাবে। আর একটা ঘুমের সুই দিয়ে যাচ্ছি, এতে ওর ঘুম ভালো হবে। আর ওর জ্ঞান ফিরবে কখন? সবকিছু ঠিক থাকলে কালকে সকালে। আচ্ছা। তারপর ডাক্তার আমাকে স্যালাইন আর সুই দিয়ে চলে গেল। মা আর বৌদি আমার পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। বাবা আমাকে দেখার জন্য সামনে আসছিল, তখন মা বলে উঠল, খবরদার, তুমি আমার ছেলের কাছে আসবে না। কেন? সাগর তো তোমার ছেলে। না, সাগর শুধু আমার ছেলে। ও যদি তোমার ছেলে হতো তাহলে কালকে তুমি ওকে তেজপুত্র ও ওর মুখের সামনের ভাত কেড়ে নিতে পারতে না। তাই বলে তুমি আমাকে ওকে একটু ধরতে দিবে না? না, দিব না। যে বাবা নিজের ছেলের মুখের সামনে থেকে ভাত কেড়ে নিতে পারে, তাকে আমি আমার ছেলেকে স্পর্শ করতে দিব না। এতে আমার ছেলের ক্ষতি হতে পারে। আমি আমার ছেলেকে স্পর্শ করলে ওর ক্ষতি হবে? হ্যাঁ, হবে। মায়ের কথা শুনে বাবা আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। বাবা সেখান থেকে জল নিয়ে চলে গেল। তারপর মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে চোখের জল ফেললো। এইভাবে আরও কিছু সময় চলে গেল। মা,
আপনারা কি একটু বিশ্রাম করুন, আমি তো এখানেই আছি, আমি না হয় ওর খেয়াল রাখবো। ঠিক আছে, সাগরের জ্ঞান যখন ফিরবে আমাদের সাথে সাথে ডাক দিও, আমরা চলে আসব। আচ্ছা। তারপর সবাই চলে গেল। আরোহী দরজা বন্ধ করে আমার মাথার কাছে এসে বসলো। আমাকে এই অবস্থায় দেখে কেন জানি আরোহীর চোখ দিয়ে জল বেরিয়ে পড়তে লাগলো। আরোহীর ভিতরের অপরাধী বোধটা বেরিয়ে আসতে লাগলো। আস্তে আস্তে আরোহী কান্না করতে লাগলো। আমাদের যখন সম্পর্ক ছিল তখন আমি একদিন আরোহীকে বলেছিলাম, আমাদের বিয়ের পর আমার যদি কখনো শরীর খারাপ থাকে তাহলে তুমি আমার মাথার তোমার কোলে নিয়ে আমার চুলে বিলি কেটে দিও, দেখবে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। এই কথাটা আরোহীর মনে পড়ে গেল। আরোহী আমার মাথা তার কোলে তুলে নিল, আমার মাথার চুলে বিলি কেটে দিতে লাগলো। সাথে সাথে চোখের জল ফেলতে লাগলো। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে ঘুম ভাঙার সাথে সাথে আমি নিজেকে আরোহীর কোলে আবিষ্কার করলাম। সাথে সাথে আমি আরোহীর কোল থেকে নিজেকে সরিয়ে বালিশে আসার চেষ্টা করলাম, কিন্তু শরীর দুর্বল থাকার কারণে কোল থেকে আর উঠতে কষ্ট হচ্ছিল। তবু আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম। হঠাৎ করেই আরোহীর ঘুম ভেঙে গেল। আমাকে ওর কোল থেকে উঠতে দেখে আরোহী বলতে লাগলো, কি করছো? তুমি উঠতে যাচ্ছ কেন? আমি এখানে কি করে আসলাম? তুমি কালকে রাস্তায় অজ্ঞান হয়ে গেছিলে, আর সেখান থেকে তোমার বন্ধুরা তোমাকে বাড়িতে নিয়ে এসেছে। তা বুঝলাম, কিন্তু আপনি আমার মাথা আপনার কোলে নিয়ে রেখেছেন কেন? তুমি না একদিন বলেছিলে তোমার শরীর খারাপ থাকতে তোমার মাথা আমার কোলে নিয়ে তোমার চুলে বিলি কেটে দিতে, তাই তো আমি নিয়েছিলাম। এমন কত কথাই তো আমি বলেছিলাম, সেইগুলোই যখন রাখেন নেই তাহলে শুধু শুধু এইসব করার কি আছে? তাছাড়া বাবা তো বলেই দিয়েছে আমার মতো শয়তানের সাথে আপনাকে আর থাকতে দিবে না। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাহলে শুধু শুধু মায়া বাড়িয়া কি লাভ? কারো মায়া কাটানো যে কত কষ্টের তা আমি জানি। আরোহী কিছু বলবে তার আগেই ঘরের দরজায় কেউ টুকা দিল। আরোহী আমার মাথা বালিশে রেখে দরজা খুলে দিল। দরজা খুলে দেখলো মা আর বৌদি দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরছে দেখে তারা দুজনে আমার পাশে এসে বসলো। বাবা, তোর শরীরটা এখন কেমন আছে? আগের থেকে কিছুটা ভালো। ডাক্তার বলেছে দুর্বলতার কারণে তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি, এখনো কি তোর দুর্বলতা লাগছে? হ্যাঁ, শরীর কিছুটা দুর্বল লাগছে, কিন্তু তোমরা চিন্তা করো না, একটু পরেই ঠিক হয়ে যাব। তাহলে তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য স্যুপ তৈরি করে নিয়ে আসি। স্যুপ খেলে শরীরের দুর্বলতা চলে যাবে। বৌদি, তার কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। তুই কি এখনো তোর বাবার কথা মনে করে না খেয়ে থাকবি? বাবা মা তো কিছু ভুল বলেনি। রোজগার না করতে পারলে মানুষেরা তো কিসের খাওয়া? যারা টাকা আয় করে না তারা দু একদিন না খেয়ে থাকলে মরে যাবে না। তুই তোর বাবার উপর রাগ করে আমাদের কষ্ট দিচ্ছিস কেন? তোদের বাবা ছেলে রাগের মাঝে আমরা শুধু শুধু কষ্ট পাচ্ছি। আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, তোমরা নিজেরাই শুধু শুধু কষ্ট পাচ্ছ, এতে আমি কি করতে পারি? তাই বলে মা, আমি একটু ঘুম আসবো, তোমরা যদি এখন চলে যাও তাহলে অনেক ভালো হতো। তারপর মা আর বৌদি কিছু না বলে সেখান থেকে চলে গেল। মা আর বৌদি চলে যাওয়ার পর আরোহী আমার মাথার কাছে এসে বসে যে আমার পাতে হাত দিতে যাবে, তখনই আমি বলে উঠলাম, আপনি যদি এখান থেকে না যান তাহলে কিন্তু আমি বিছানা ছেড়ে উঠে চলে যাব। কিন্তু আপনি যাবেন নাকি আমি যাব? আরোহী আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। দেখতে দেখতে একটু সকাল হলো। জয় আর বাকি বন্ধুরা আমাকে দেখতে আসলো। জয়, হ্যাঁ বল। তোর কাছে কি 1000 টাকা হবে? কেন? আমার দরকার ছিল, তোকে আমি কিছুদিন পর ফিরিয়ে দিব। এই নে 2000 টাকা। আর আমাকে ফিরিয়ে দেওয়ার দরকার নেই, তুই আমাকে কত সময় কত টাকা দিয়েছিস, আমি তো তোকে সেইগুলো আজও ফিরিয়ে দিইনি, তাই তোর আর আমাকে ফিরিয়ে দেওয়ার দরকার নেই। আচ্ছা। তারপর আরও কিছু সময় কথা বলে ওরা চলে যায়। ওরা যাওয়ার পর আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে বাড়ির বাইরে চলে যাই। মা আর বৌদি আমাকে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু আমি জোর করে বেরিয়ে আসি। তারপর সেই টাকা থেকে হোটেল থেকে পেট ভরে খেয়ে নিলাম। তারপর আমি হঠাৎ করে এই শহর থেকে হারিয়ে গেলাম কোনো এক অজানা জায়গায়। দুপুর পেরিয়ে বিকেল শেষ হবে, তবু আমি বাড়ি ফিরছি না দেখে বাবা আর ভাইয়া গাড়ি নিয়ে আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর বাড়িতে মা, বৌদি আর আরোহী কান্না শুরু করে দেয়। বাবা আর ভাইয়া সম্পূর্ণ শহর খুঁজে আমাকে না পেয়ে রাতে নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়। বাবা আর ভাইয়ার সাথে আমি নেই এটা দেখে মা আরও বেশি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তারা তো জানে না আমি আর বাড়িতে ফিরবো না, আমি কোনো এক অজানা জায়গায় চলে গিয়েছি। দেখতে দেখতে রাত পার হয়ে গেল। সম্পূর্ণ রাতে কেউ 2 চোখের পাতা একবারের জন্য এক করে নাই। ভাইয়া আর বাবা আমাকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছে। মা, বৌদি আর আরোহী বসে বসে কান্না করছে। অন্যদিকে আরোহী মনে মনে নিজেকে দোষ দিচ্ছে যে আজকে আমার জন্য সাগরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এমনিতেই অসুস্থ, তারপর সারা দিন কোথায় চলে গিয়েছে তবুও কোনো খবর নেই। মোবাইলও সাথে করে নিয়ে যায়নি যে যোগাযোগ করতে পারবো। এইসব মনে মনে বলে নিজেকে দোষ দিতে থাকে আর কষ্ট পেতে থাকে। ভাইয়া আমার সবগুলো বন্ধুদের ফোন দিয়েছে, তারপর বারবার করে জিজ্ঞেস করেছে আমি কি তাদের সাথে, নাকি আমাকে তারা কোথাও দেখেছে, কিন্তু সবার একটাই উত্তর, না, কেউ আমাকে কোথাও দেখে নাই। রাত পেরিয়ে সকাল হয়ে গেল, বাড়ির সবাই এখনও কান্না করছে। মা তুমি আর কান্না করো না, আমি এখন আবার দেখতে যাচ্ছি সাগরকে কোথাও পাওয়া যায় কিনা। আগে তুই সাগরকে আমার সামনে নিয়ে আস, তারপরে আমি আমার কান্না থামাবো। এমনিতে আমার ছেলেটা 3 দিন ধরে কিছুই খায় নাই, তার উপর অসুস্থ, জানি না এখন কোথায় আছে, কি করছে। মা, আপনি কান্না থামান। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে চলবে? উনি তো যাচ্ছেন সাগরকে খুঁজতে, এখন নিশ্চয়ই উনি সাগরকে খুঁজে নিয়ে আসবেন। আপনি চিন্তা করিয়েন না। কিভাবে চিন্তা করব না? কালকে থেকে ছেলেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি একটু মাকে বোঝাও, আমি যাচ্ছি তো সাগরকে খুঁজতে। আর মা তুমি চিন্তা করো না, আমি সাগরকে সাথে করে এই বাড়িতে আসবো। ঠিক আছে, সাবধানে যেও। তারপর ভাইয়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সম্পূর্ণ শহরের প্রতিটা রাস্তায়। হাসপাতালে আমাকে খুঁজলো, কিন্তু আমাকে কোথাও খুঁজে পেল না। আর এইদিকে দুপুর 2টা বেজে গেছে, তবু আমার বাড়িতে ফেরার কোনো খবর নেই। দুপুর 2টার দিকে ভাইয়া ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসলো। এর মধ্যে বাবাও একবার গাড়ি নিয়ে আমাকে খুঁজে এসে কিন্তু পাইনি। সবাই ড্রয়িং রুমে বসেছিল। ভাইয়া ঘরে আসতে দেখে মা ভাইয়ার কাছে গেল। শান্ত, সাগর কোথায়? কি রে, কথা বলছিস না কেন? সাগর কোথায়? তুই না বলেছিলি সাগরকে নিয়ে বাড়িতে ফিরবি, তাহলে সাগর কোথায়? মা বিশ্বাস করো, সাগরকে আমি সম্পূর্ণ শহর খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। এমনকি আমি সাগরকে তুমি সাগরকে কি হলো বলছিস না কেন? তুই সাগরকে কি? আমি সাগরকে এই শহরে প্রতিটা হাসপাতালে খুঁজেছি কিন্তু সেখানেও পাই নাই। তুই ভাবলি কি করে আমার ছেলে মরে গিয়েছে? তুই জানিস না সাগর আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। জানি, কিন্তু সাগরকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাই বলে তুই ভেবে নিবি সাগর কালকে রাতে মারা গিয়েছে? একটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, সাগর আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। মা তুমি এমন করে কান্না করো না, দেখবে আমরা ঠিক সাগরকে খুঁজে বের করে আনবো। কবে? আমার ছেলেটা মারা যাওয়ার পর? তুমি এমন করে কথা বলছো কেন? দেখবে সাগরের কিছু হবে না। আর চুপ, একদম চুপ। আজকে যা যা হচ্ছে সব তোমার জন্য। তুমি যদি সেদিন আমার ছেলের মুখের সামনে থেকে খাবার কেড়ে না নিয়ে ওইসব কথা না বলতে, তাহলে আমার ছেলেটা এমন পাগলামি করতো না। আমি জানি এইসব আমার জন্য হচ্ছে, কিন্তু তুমি বলো আমি কি করব? তখন রাগের মাথায় ওইসব বলে দিয়েছি আর করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি ওইসব করতে বা বলতে চাইনি। সাগর তো আমারও ছেলে, তাই না? তুমি আর ওইসব মুখ দিয়ে আমার ছেলের নাম নেবে না। কেন? ও কি আমার ছেলে না? না, সাগর তোমার ছেলে না। কেন? কেন নয়? তুমি সেই দিন সাগরকে তেজপুত্র করে দিলে, তোমার মনে নেই? তাহলে এখন কোন অধিকারে ওকে ছেলে বলতে এসেছো? তুমি আমার বাহিরের রাগটাই দেখলে, আমার মনের কথা একবারও জানতে চাইলে না। দরকার নেই আমার তোমার মনের কথা জানার। আমি শুধু জানি এরপর থেকে তুমি আমার ছেলেকে নিজের ছেলে বলবে না। তুমি না করার কি? সাগর আমারও ছেলে, আর আমার ছেলেকে নিজের ছেলে বলা থেকে কেউ বিরত রাখতে পারবে না। তোমার ছেলে হাসালে। কেন? যাকে 2 দিন আগে তেজপুত্র করে দিলে তাকে তুমি কোন অধিকারে নিজের ছেলে বলছো? আমার রক্তের অধিকারে। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা? তুমি সাগরকে কতটা চেনো? কেন? তুমি কি মনে করো তুমি ওকে যে কষ্ট দিয়েছো, তারপরে তুমি ওর সামনে গিয়ে রক্তের অধিকার নিয়ে দাঁড়ালে সাগর তোমাকে ক্ষমা করে তোমার সাথে কথা বলবে? কেন বলবে না? এতগুলো 6 বছর হয়ে গেল, তুমি এখনো সাগরকে সঠিকভাবে চিনে উঠতে পারলে না। তুমি নাকি বলছো তুমি সাগরের বাবা। আমি আমার ছেলেকে এখনো চিনতে পারি নাই, মানে কি? তুমি যদি তোমার ছেলেকে চিনতে, তাহলে এতদিনে বুঝে যেতে ওকে যে কষ্ট দেয়, বকে, তাকে সে এত সহজে ক্ষমা করে না। সবাই আর আমি একা না, আমি জানি আমার ছেলে আমাকে ক্ষমা করে দিবে। এত সহজে না। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছ যে সবাই আর তুমি এক না। যদি এক হতে তাহলে সবার মতো তুমি ওকে কষ্ট দিতে পারতে না, আর ও
তোমার কথায় এত কষ্ট পেত না। তুমি যাই কিছু বলো না কেন, আমি আমার ছেলেকে চিনি। আমি জানি ওর সামনে গিয়ে দাঁড়াই, তাহলে আমার সাথে ও কথা না বলে থাকতেই পারবে না। চেষ্টা করে দেখতে পারো, আমি জানি ও তোমাকে এত সহজে ক্ষমা করবে না। মা বাবা, তোমরা এইসব কি শুরু করলে? সাগরকে পাওয়া যাচ্ছে না আর তোমরা ঝগড়া শুরু করে দিয়েছো। হ্যাঁ, তুই আমার সাথে পুলিশ স্টেশনে চল, কেন? একটা নিখোঁজ ডায়েরি করে আসি। আমরা তো সাগরকে খুঁজে পেলাম না, পুলিশ যদি পায়। হ্যাঁ চলো, আমিও যাব ভাবছিলাম। ঠিক আছে, কথা না বাড়িয়ে চল। আচ্ছা। বাবা আর ভাইয়া বাসা থেকে উঠে গাড়ির চাবি নিয়ে যে রওনা দিবে তখনই বাবার মোবাইলে একটা ফোন আসে। বাবা ফোনটা ধরে কিছু সময় কথা বলে কেমন জানি অস্থির হয়ে ওঠে। কিছু সময় কথা বলে ফোন রেখে দেয়। বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কে ফোন করেছিল? কথা বলার সময় নেই, সবাইকে গাড়িতে উঠতে বল। কেন, আমরা কোথায় যাচ্ছি? আমার ছেলেকে না খুঁজে তুমি আমাদের কোথায় নিয়ে যেতে চাচ্ছ? আমরা সাগরের কাছে যাচ্ছি। বাবা, সাগর এখন কোথায় আছে? কেমন আছে? ও সুস্থ আছে তো? বৌমা, এখন কথা বলার মতো সময় নেই। তোমরা সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, আমাদের এখনই যেতে হবে। কিন্তু আমরা কোথাও যাব? সেখানে পৌঁছানোর পর দেখতে পাবে। এখন গাড়িতে উঠে বসো। আচ্ছা। সবাই গাড়িতে বসার পর বাবা গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 4 ঘন্টা গাড়ি চালানোর পর তারা গন্তব্যস্থানে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নামার পর অনেকটা অবাক হয়েছিল, কারণ বাবা তাদের হঠাৎ এখানে নেই, আসলো কেন? আর আমি এখানে আসলাম কখন, কিভাবে, বা আমি কি সত্যি এখানে আছি নাকি নাই, এই কথাটা কারো মাথায় ঢুকছে না। তাই সবাই বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তুমি আমাদের এখানে নিয়ে আসলে কেন? সাগর কি বড় দিদির বাড়িতে আছে? আর যদি এখানে এসেছেই থাকে তাহলে কবে এসেছে? হ্যাঁ, তখন নীলিমা আমাকে ফোন করে বলল সাগর নাকি কালকে দুপুরের দিকে এখানে এসেছে, কিন্তু কি? এখানে এসেও কালকে থেকে কিছু খায়নি, তাই আবার অসুস্থ হয়ে পড়েছে। বাবার মুখে কথাটা শুনে মা আর বাহিরে এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে সরাসরি দরজার সামনে এসে কলিং বেল বাজালো। একটু পর বড় দিদি এসে দরজা খুলে দিল। নীলিমা, সাগর কোথায়? মা, আগে কান্না বন্ধ করো, তারপরে বলছি। না, তুই আগে বল সাগর কোথায়? সাগর এখন রুমে ঘুমাচ্ছে। সাগর আজকে সকালে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তাই ডাক্তার এসে ওকে ঘুমের সুইতে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছে। ও, আমি সাগরের কাছে যাব, তুই আমাকে ওর কাছে নিয়ে চল। মা, সাগর কিছু সময় হলো ঘুমাচ্ছে। তুমি যদি এখন ওর সামনে গিয়ে কান্নাকাটি করো তাহলে সাগরের ঘুম ভেঙে যাবে। তাই তুমি এখানে শান্ত হয়ে বসো। দিদি, সাগর ওখানে কেমন আছে? ভালো, কিন্তু একটা কথা বলতো, সাগরের কি হয়েছে? কি হয়েছে মানে? মানে সাগর কালকে আমার এখানে আসার পর থেকেই ওর জামাই বাবুকে বলছে ওকে একটা চাকরি খুঁজে দিতে, আর চাকরি না খুঁজে দেওয়ার আগ পর্যন্ত কিছু খাবে না। সাগর তো আগে এমন ছিল না। সত্যি করে বলতো কি হয়েছে? কি হলো বল, কি হয়েছে? বুঝতে পেরেছি, তুই বলবি না। মা, তুমি আমাকে বলো তো, সাগরের হঠাৎ এমন কি হলো যার জন্য ওর চাকরির প্রয়োজন হলো? আমাদের এত বড় ব্যবসা থাকার সত্ত্বেও ওর চাকরির প্রয়োজন কেন? প্রশ্নটা আমাকে না করে তোর বাবাকেই কর। কারণ সাগরের সাথে যা কিছু হয়েছে, যার জন্য সাগরের এই অবস্থা, যার জন্য সাগর চাকরি খুঁজতে, আর যার জন্য সাগর 4 দিন ধরে খাওয়া বন্ধ করে, সবকিছুর জন্য দায়ী তোর বাবা। কেন? বাবা কি করেছে? মা তারপর দিদিকে সবকিছু বলল। বাড়িতে এত কিছু হয়ে গিয়েছে আর আমি কিছুই জানি না। তাছাড়া বাবা যে ছেলেকে রেখে তুমি একদিন খাবার খাও নাই, তার সাথে তুমি এত কিছু কি করে করতে পারলে? ও, উত্তর দিবে না? তাছাড়া তুমি কোনো মুখেই বা উত্তর দেবে? আমি যদি আগে জানতাম তুমি সাগরের সাথে এত কিছু করেছো, তাহলে আমি কোনোদিনই তোমাকে এখানে আসতে দিতাম না। আর শান্ত, তুই কি করেছিস? এতদিন হয়ে গেল অথচ ওকে খাবার খাওয়াতে পারলি না। দিদি, তুমি তো জানো সাগর কেমন জেদি, একবার যেটা না করে সেটা কখনোই করে না। তোরা যখন ওকে খাওয়াতেই পারলি না, তাহলে আমাকে আগে কেন বলিস নাই? আমি চলে যেতাম, আমি গিয়ে খাইয়ে আসতাম। সাগরের চিন্তায় আমরা তোমার কথা বলে গিয়েছিলাম। কালকে এখানে আসার পরে সাগরের মুখ দেখেই মনে হয়েছিল ওর কোনো একটা সমস্যা হয়েছে। জিজ্ঞেস করবো করেও আর জিজ্ঞেস করা হয়ে ওঠে নাই। আমি যদি আগে জানতাম আমার ভাইটার এই অবস্থা হয়েছে, তাহলে কালকে আমি
কোনোভাবে ওকে না খাইয়ে থাকতে দিতাম না। নীলিমা, আমাকে একটু সাগরের কাছে নিয়ে চল, 2 দিন ধরে ওর মুখটা দেখি না। তারপর দিদি সবাইকে আমার রুমে নিয়ে আসতে লাগলো। সবার সাথে সাথে বাবাও আমার রুমের দিকে আসতে লাগলো। আপনি আমাদের সাথে কোথায় আসছেন? কেন, সাগরের কাছে? আপনার সাগরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ আমি আপনাকে আমার ভাইকে দেখতে দিব না। সাগর তো আমারও ছেলে, আমার ছেলে দেখার কোনো অধিকার কি আমার নেই? না, নেই। আর আজকের পর থেকে সাগরের মুখ আপনি কোনোদিনই দেখতে পারবেন না। কি আটকাবে আমাকে? আমি আটকাবো। আমি আমার ভাইকে আপনাকে আর দেখতে দিব না। যে বাবা নিজের সন্তানের সাথে এত কিছু করতে পারে, তার ছায়া আমি আমার ভাইয়ের উপরে পড়তে দিব না। নীলিমা, আমি জানি আমি যা কিছু করেছি ভুল করেছি, তাই বলে আমাকে সাগরের মুখ দেখা থেকে বিরক্ত রাখিস না। আমি একবার বলেছি না, আমি আপনাকে সাগরের মুখ আর জীবনে দেখতে দিব না, তো দিব না। এখন যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, তাহলে আমি আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতেও একবারও ভাববো না। তাছাড়া ভুলে যায়েন না, এটা আপনার বাড়ি না যে আপনি চাইছেন তাই করতে পারবেন। এটা আমার শ্বশুর বাড়ি। এখান থেকে আপনাকে বের করে দিলেও আমাকে কেউ আটকাবে না। নীলিমা, চিৎকার করে লাভ নেই। আপনি আমার ভাইয়ের সাথে যা করেছেন, তারপরেও যে আমি আপনাকে এখন পর্যন্ত এই বাড়িতে থাকতে দিয়েছি, সেটাই আপনার ভাগ্য। তোমার সামনে তোমার মেয়ে আমাকে এত কিছু বলেছে, অথচ তুমি চুপ করে থাকবে? এটা তোমার বাবা মেয়ের বিষয়, এতে আমার কিছু বলার নেই। তোমাদের বিষয় তোমরাই সামলাও। মায়ের কথা শুনে বাবা আর কিছু বলতে পারলো না। বাবা সেখানেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, আর সবাই আমাকে দেখতে চলে আসলো। একটা কথা বলা হয়নি। আমি ছোট হওয়ার কারণ বাড়ির সবাই আমাকে অনেক আদর করত, কিন্তু বাড়ির মধ্যে সবথেকে বড় দিদি আমাকে বেশি ভালোবাসতো আর আদর করত। আমি যদি কোনোদিন অসুস্থ হয়ে যেতাম, তাহলে সারা রাত না ঘুমিয়ে আমার মাথায় বসে থাকতো। আর বাবা আমার সাথে এমন করেছে শুনে দিদি বাবাকে সব কথা বলল। মা আমাকে দেখে কান্না করে দিল, কারণ আমাকে একটা বিছানায় শুয়ে রেখেছে আর হাতে সেলাই দেওয়া। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আমার ঘুম ভেঙেছে। আমি আস্তে আস্তে চোখ খুলে দেখলাম আমার মাথার পাশে মা বসে আছে। মা, তুমি এখানে কখন আসলে? এই তো সন্ধ্যায়। তাছাড়া তুই এখানে এসেছিস বাড়িতে বলে আসলে কি হতো? হঠাৎ করে চলে এসেছি তো তাই বলে আসি নাই। এসেছিস যখন, তাহলে একটা ফোন করে তো জানিয়ে দিতে পারলি না? আমার কাছে তো ফোন নেই, তাই জানতে পারি নাই। বল, আর কখনো এমন করবি না তুই? তুই জানিস না তোর এসব কাজের কারণে আমার কত কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, আমি আর এমন করব না। এরপর থেকে যেখানে যাব তোমাকে বলে যাব। এবার তো কান্না বন্ধ করো। অনেক হয়েছে কান্নাকাটি। এখন সাগর, খাবার খেয়ে নে। না দিদি, আমি এখন খাবো না। কেন? আমার খিদে নেই। 4 দিন ধরে খাবার খাস না। 4 দিনে 2 বার অজ্ঞান হয়ে গিয়েছিস, তবুও বলছিস তোর খিদে নেই। এখন দেখি তুই আমার সাথেও মিথ্যে বলতে শুরু করেছিস। তুমি তাহলে দিদিকে সব বলে দিয়েছো? কি করব, তুই তো আমাদের কথাই খাসছিস না, তাই বলতে বাধ্য হয়েছে। কি এখন খাবি, নাকি আমার কথাও অমান্য করবি? সব কিছু জেনে গেছো যখন, এটাও হয়তো জানো আমি চাকরি না পাওয়া পর্যন্ত খাবার খাবো না। এটা তো বাবার টাকার খাবার না, এটা আমার স্বামীর আর শ্বশুরের খাবার। এগুলো তো খাবি। না, আমার চাকরি না হওয়া পর্যন্ত আমি কারো বাড়ির খাবার খাবো না। তুই তাহলে আমার কথাও শুনবি না? তোমার কথা সব সময় শুনি, কিন্তু এইবার আর শুনতে পারবো না। আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, তারপরে আমি ঠিকই সব খাবার খেয়ে নিব। তারপর সবাই আমাকে বোঝাতে চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি না বলেছি খাবো না, যখন খাবোই না। আমি যতদিন পর্যন্ত চাকরি না পেয়ে বাবার যতগুলো টাকা নষ্ট করেছি, ততগুলো টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা না করেছি, ততদিন আমি কিছুই খাবো না। তোর জন্য আমার কাছে একটা চাকরি আছে, এতে আমার টাকাগুলো শুধু হয়ে যাবে আর তোর চাকরিও ব্যবস্থা হয়ে যাবে। তোমাকে না বলেছি তুমি আমার ভাইয়ের কাছে আসবে না, তাহলে আবার কেন এসেছো? তোরা তো ওকে খাওয়াতে পারলে না, দেখি আমি খাওয়াতে পারি কিনা, তাই এসেছি। কি চাকরি? কয়েকদিন ধরে আমি আর তোর ভাই ভাবছিলাম আমাদের কোম্পানি সিলেটের যে অফিসটা আছে সেখানে বিশ্বস্ত কাউকে পাঠাবো, কারণ সেখানে একটা বড় ডিলে কাজ শুরু হবে, প্রায় 200 কোটি টাকার। তুই যদি এই কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব নিজের উপর নিয়ে কোম্পানিটা চালাস, তাহলে তোর ঋণ শোধ হয়ে যাবে আর তোর চাকরিও হবে। তোর বাবা কিন্তু বল কিছু বলেনি। তাছাড়া তুই এত তাড়াতাড়ি চাকরিও পাবে না কোথাও। কিন্তু আমি থাকবো কোথায়? সেখানে বাসা ভাড়া করে থাকবি, পরে সময় বুঝি না হলে সেখানেই বাড়ি করে নিবি। ঠিক আছে, আমি রাজি। আমাকে কবে যেতে হবে?
তোর যেদিন ইচ্ছে তুই যেতে পারিস। আচ্ছা, আমি তাহলে কালকে বাড়িতে গিয়ে তারপর সেখানে যাব। এখন তো চাকরিও পেয়ে গেছিস, এখন না হলে খাবারগুলো খেয়ে নে। ঠিক আছে, দাও। তারপর আমি খাবার খেয়ে নিলাম। বাবার কথাগুলো শুনে আমার যতটা না খুশি লাগছে তার চেয়ে আরোহীর বেশি কষ্ট হচ্ছে। পরের দিন আমি বাসায় এসে আমার ব্যাগপত্র গুছিয়ে তার পরের দিনে চলে গেলাম সিলেটে যাওয়ার আগে রাতে আরোহী আমাকে কিছু বলার জন্য এসেছিল, কিন্তু আমি শুনিনি। দেখতে দেখতে চলে গেল কতগুলো দিন। আমি সিলেটে এসে ভালোই আছি, কিন্তু আমি চলে আসার কারণে মা, বাবা, ভাইয়া, বৌদি অনেক কষ্ট পাচ্ছে, কারণ আমি তাদের ছেড়ে কোথাও এতদিন থাকিনি। এই বাড়ি প্রথম থাকছি। তারপর একদিন আরোহী এমন কিছু করলো যে তাদের কষ্টের পরিমাণ বেড়ে কয়েক গুণ বেশি হয়ে গেল। আমি বাসা থেকে সিলেটে চলে আসার পর আরোহীর মন আরও বেশি অস্থির হয়ে ওঠে। আরোহীর মনের অপরাধী বোধটাও আরও বেশি করে বাড়তে থাকে। যত দিন যেতে থাকে আরোহীর অপরাধের বোধের কারণে আরোহী কেমন জানি পরিবর্তন হতে থাকে। আরোহী আর আগের মতো কথা বলে না, খাবার খায় না, রাতের পর রাত জেগে কান্না করে। কোনো কাজে আরোহীর মন নেই। প্রথম বাড়ির সবাই ভেবেছিল আমি নেই, তাই হয়তো আরোহী এমন করেছে। কিন্তু দিন যত যেতে লাগলো আরোহীর ব্যবহার দেখে মার তত সন্দেহ হতে লাগলো। তাই মা আরোহীর বাবা মাকে ফোন করে ডেকে বাড়িতে নিয়ে আসলো। একদিন বিকেলে আরোহীর মা বাবা আমাদের বাড়িতে আসলো। সবাই ড্রয়িং রুমের সোফায় বসে রয়েছে, আর আমার মা আর আরোহীর মায়ের মাঝে বসে রয়েছে। সবাই যখন কথা বলতে শুরু করবে তখনই দরজায় কেউ এসে কলিং বেল বাজালো। মা দরজা খুলে দেখে দিদি আর জামাই বাবু এসেছে। আরে তুই হঠাৎ কিছু না বলে চলে আসলি যে, কোনো বিশেষ কাজ ছিল? হ্যাঁ, বাবা কোথায়? হঠাৎ বাবা কি কেন? দরকার আছে। তুমো বল, বাবা কোথায়? আরে আরে তুই কান্না করছিস কেন? কি হয়েছে বলবি তো? সব বলবো, তার আগে তুমি বাবার কাছে নিয়ে চলো। তোর বাবা ড্রয়িং রুমে বসে রয়েছে, চল। দিদি কান্না করতে করতে দৌড়ে বাবার কাছে গিয়ে সরাসরি পা ধরে ফেললো। দিদির হঠাৎ এমন ব্যবহারে বাবা কিছুটা অবাক হলো। মা তোর কি হয়েছে? এমন করে কান্না করছিস কেন? নিশ্চুপ, দিদি শুধু কান্না করেই যাচ্ছে। কি হলো বল, তোকে কি কেউ কিছু বলেছে? যদি বলে থাকে তাহলে আমাকে বল, আমি তার সাথে কথা বলবো। জামাই, আমার মেয়ের কি হয়েছে? এমন করে কান্না করছে কেন? বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিন্তু কিসের জন্য ক্ষমা করব? আমি সেদিন তোমাকে এত কিছু বলে দিয়েছি, আমার শ্বশুর বাড়ি থেকে বের করে দিতে চেয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তখন ওইসব কথা রাগের মাথায় বলে ফেলেছি। আমি তোমাকে জীবনে ওইসব বলতে চাই নাই। আরে পাগলি মেয়ে, আমি তো জানি তুই আমাকে এইসব জীবনে বলবি না। আর আমি এইটাও জানি তুই সাগরকে কতটা ভালোবাসিস। আমি সাগরের সাথে যা করেছি তারপরেও শুধু তুই কেন বাড়ির সবাই আমার সাথে তেমনই করতো যেমনটা তুই করেছিলি, কিন্তু কোনো একটা কারণে হয়তো তারা তেমন করতে পারেনি। তাছাড়া আমি তো তোকে তখনই ক্ষমা করে দিয়েছিলাম, তাই বলে এমন কান্না করতে হয়? বাবা, তুমি ওকে এখানে এনে ভালোই করেছো। এমনিতেই সেদিন ওর সাথে ভালো মতো কথা হয় নাই। আজকে আমার বাবা মেয়ে মিলে সারা রাত কথা বলবো। তোমাদের যা করার তোমরা পরে করিও, এখন আগে আরোহীর দিকে খেয়াল করো। মেয়েটা সেই কবে থেকে ঠিক মতো না খাচ্ছে না ঘুমাচ্ছে। কেন মা, আরোহীর কি হয়েছে? জানি না, সাগর চলে যাওয়ার পরে থেকে কেমন জানি হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া বাদ দিয়ে সারা দিন রাত শুধু ঘরে বসে বসে কান্না করে। এই কয়দিন এই সাগরকে এত মিস করতে শুরু করে দিয়েছো, যার জন্য তুমি একেবারে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছো। কাউকে এত মিস করা কিন্তু ভালো না। আচ্ছা আরোহী, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কি কথা দিদি? সাগর কি তোমাকে সত্যি সেই কথাগুলো বলেছিল? নিশ্চুপ, আরোহী মাথা নিচু করে আছে। তুমি কি বলতে চাচ্ছ? আমাদের মেয়ে তোমাদের মিথ্যা বলছে? আমাদের মেয়ে মিথ্যা বলছে? না, আমি সেটা বলতে চাই নাই, কিন্তু আমি আমার ভাইকে যতদূর চিনি আমি কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি ভাই এমন কাজ করতে পারে না। তোমার ভাই কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমরা ভালো করেই জানি। যদি আমার মেয়ের বিয়ের সময় তোমার ভাই ওই কাজটা না করতো, তাহলে আমি আমার মেয়ের বিয়ে তোমার ভাইয়ের সাথে জীবনেও দিতাম না। তোমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার চেয়ে ওকে আমি কেটে জলে ভাসিয়ে দিতাম। আপনি আমার ভাইকে এত ভালো করে চিনেন, একটু বলবেন কি করে? তুমি হয়তো জানো না, প্রায় 1 বছর আগে তোমার ভাই আমার মেয়ের পিছনে পাগল ছিল। এমনকি তোমার ভাই এতটাই খারাপ ছিল যে আমাদের এলাকার একটা ছেলেকে আমার মেয়ের জন্য তার বন্ধুদের নিয়ে মেরে এসেছে। কি?
আমার ছেলে এইসব করতে পারে না। তাহলে হয়তো আপনি আপনার ছেলেকে ভালো করে এখনো চিনতে পারেন নাই। আমার ছেলে একটু বেশি দুষ্টু ছিল, আমি মানি, কিন্তু তাই বলে কারোর সাথে মারামারি এইটা আমার ছেলেকে কখনোই করতে পারে না। আপনাদের না বিশ্বাস হলে আমার কিছু করার নেই, কিন্তু এইটাই সত্যি। তাছাড়া আমি তখনই আপনার কাছে আপনার ছেলের কাহিনী বলতে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে আপনার মান সম্মানের কথা ভেবে আমাকে বলতে আসতে দেয় নেই। আগে যা হওয়ার হয়ে গিয়েছে, সেটা আমরা কেউই পরিবর্তন করতে পারবো না। কিন্তু এখন আমি আরোহীকে একটা প্রশ্ন করেছি, সেটার উত্তর আপনারা আরোহীকে দিতে দিন। ঠিক আছে,